স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার। আচ্ছা, পরিচিত একজন মানুষ দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আজকে আমরা মূলত তোমাদের সমাজ বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব, আর সেটা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা হবে। আর সপ্তম অধ্যায়ে যে টপিক গুলা রয়েছে সেই টপিক গুলা কিন্তু তোমাদের খুবই পরিচিত, এবং আমার মনে হয় যে তোমরা সবাই পারো বা সবাই জানো। আমার কাছে মনে হয় যে সমাজ বিজ্ঞানের সব থেকে সহজ অংশ হচ্ছে এটা, যে সামাজিকীকরণ। কারণ এই প্রসেসটার সাথে আমরা সার্বক্ষণিক পরিচিত, আমরা সবসময় এটার সাথে মিশতেছি, আমরা ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু বেড়ে উঠতেছি, তাই না? আজকে আমরা সামাজিকীকরণ, তারপর হচ্ছে সামাজিকীকরণের সামাজিক ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, আর হচ্ছে তোমার সামাজিকীকরণের বাহন। ঠিক আছে, এই সামাজিকীকরণের সামাজিক ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, এই ব্যাপারটা কিন্তু মানে তোমাদের বইতে নাই, শুধু একটু ধারণা দেওয়ার জন্য আমি অ্যাড করেছি। একটু জেনে থাকলে তোমরা যদি ইন ফিউচার সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো, মানে হায়ার লেভেলে গিয়ে, তখন তোমরা এটা পাবে। আচ্ছা, প্রথমে আসি সামাজিকীকরণ বলতে আমরা কি বুঝি বা সামাজিকীকরণ কাকে বলে। কেউ একজন বলো তো সামাজিকীকরণ বলতে কি বুঝো, সংজ্ঞাটা বলতে পারবে? বা তোমার কাছে কি মনে হয় সামাজিকীকরণ কি? পারবে কেউ? তাসমিরা পারবে? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, বলছি সামাজিকীকরণ বলতে কি বুঝে, বা তুমি সামাজিকীকরণের একটা সংজ্ঞা দাও, পারবে? জি স্যার। কি বলছো আমি বুঝি নাই। স্যার বলতে পারবো না। অন্য কেউ পারবে? লাবণী পারবে? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। স্যার আমরা সমাজে বসবাসের উপযোগী হয়। সমাজে বসবাসের উপযোগী হয়, কাছাকাছি গিয়েছিলে, কিন্তু আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আমি তো সবসময় বলি তোমাদের ক্লাসে যে সমাজ বিজ্ঞান যখন পড়বে তখন চারপাশের ব্যাপারগুলাকে তোমার অনুধাবন করতে হবে, তোমার চারপাশে কি ঘটতেছে, বা তুমি কি নিয়ে বসবাস করতেছো, বা তুমি কিসের মধ্যে রয়েছো, সেইগুলা সম্পর্কে তোমার একটা প্রত্যক্ষ একটা ধারণা রাখতে হবে, তাহলে সমাজ বিজ্ঞান পড়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু এরিস্টটল বলেছিলেন, তোমরা যারা কথা না বলবে তোমরা মিউট করে রাখো, আর যখন কথা বলবে তখন আনমিউট করে কথা বলবে। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু এরিস্টটল বলেছিলেন, ম্যান ইজ বাই নেচার সোশ্যাল বিং, দ্য ম্যান হু ইজ আউটসাইড দ্য সোসাইটি আইদার হি ইজ আ বেস্ট অর এ গড। একটা জিনিস দেখো, প্রকৃতিগত ভাবেই কিন্তু মানুষ কি সামাজিক জীব। যে মানুষ সমাজে বসবাস করে না সে হয় পশু, না হয় দেবতা। দেখো, কথাটা কিন্তু মানে খুব ছোট করে বলেছে, কিন্তু এটা ভাবার তো কিন্তু অনেক বেশি, অনেক বড়। কিরকম, যে আমরা দেখো আহ যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, বা আমরা যারা ধরো যে একে অন্যকে বোঝার মতো ক্ষমতা রাখি, আমরা কিন্তু সমাজে বসবাস করে থাকি, তাই না? সমাজ গঠন করা হয়েছে মানুষের সাথে মানুষের একটা সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার জন্য। এই জন্যই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল বলেছেন যে মানুষ কিন্তু প্রকৃতিগতভাবেই কিন্তু সামাজিক জীব। আবার তিনি এটাও বলেছেন যে যে মানুষ সমাজে বসবাস করে না, হয় সে পশু, না হয় কি দেবতা। কারণ কি, যে পশু পাখি নিয়ে তো সমাজ গঠন হয়নি, মানুষের জন্য সমাজ গঠন হয়েছে, বা মানুষ সমাজ গঠন করেছে, এবং সমাজে মানুষই বসবাস করে থাকে। দেখো, এই কথা তাৎপর্য হলো মানুষের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বাস করতে পারে না। কিরকম, যে আমরা দেখো সমাজেই জন্মগ্রহণ করি, সমাজে বেড়ে উঠি, আবার সমাজে মৃত্যুবরণ করে থাকি। আমরা কখনো কি বলতে পারবে কেউ যে আমি পৃথিবীর ওই কোনায় চলে যাব যেখানে সমাজ ব্যবস্থার বাইরে? এরকম কিন্তু নাই বললেই চলে, এরকম জায়গা নাই বললেই চলে। তার মানে কি, যে পৃথিবীর সব কোনায় বা সব জায়গাতেই কি রয়েছে, সমাজ রয়েছে, এবং সমাজের মধ্যেই কিন্তু মানুষ বসবাস করছে। দেখো, মানুষ সমাজেই জন্মগ্রহণ করে, সমাজেই লালিত পালিত হয়, এবং সমাজেই মৃত্যুবরণ করে। জন্মের পর একটি শিশু অত্যন্ত অসহায় থাকে। কেন অসহায় থাকে? ধরো, তোমরা যারা ঢাকায় নতুন এসেছো, বা তোমরা যখন মানে লাইফে প্রথম কোনো একটা নতুন জায়গায় গিয়েছো, শুধুমাত্র ঢাকা শহর না, যে কোনো একটা শহরে, ধরো তুমি চিটাগাং কখনো যাওনি, তোমাকে যদি চিটাগাং পাঠায় দেওয়া হয় একা একা, তখন তুমি কিছু চিনবে?
তুমি কিছুই চিনবে না। কিন্তু তোমাকে চিনে নিতে হবে। আস্তে, আস্তে তুমি কি হবে বিভিন্ন নতুন, নতুন এলাকায় যাবে, নতুন, নতুন জায়গা সম্পর্কে ধারণা নিবে। ধীরে, ধীরে তুমি কি হবে যে অভিজ্ঞ হয়ে উঠবে বা ওই জায়গা সম্পর্কে একটা ভালো ধারণা লাভ করবে। এই যে দেখো যে তুমি যত বেশি ঘুরবে সেখানে, সেখান থেকে কিন্তু শিক্ষা লাভ করবে। সেখান থেকে সেখানে রাস্তাঘাট, মানুষ সম্পর্কে একটা ধারণা লাভ করবে। তো এই সোশ্যালাইজেশন হচ্ছে কি একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে একজন মানুষ কি করে যে ধীরে, ধীরে তার সমাজ ব্যবস্থা সম্পর্কে, সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করে থাকে। ধীরে, ধীরে সে সামাজিক জীবে পরিণত হয়ে থাকে। এজন্যই বলা হচ্ছে যে একজন একটা শিশু কি জন্মের পর অসহায় থাকে। কারণ সে তখন কিন্তু কিছুই জানে না। তা না জানে সে তার নিজের সম্পর্কে সে কিন্তু বলতে পারে না যে কোনটা হাত, কোনটা পা, কোনটা চোখ, কোনটা মাথা কিছুই বলতে পারে না। ইভেন তার বাবা-মাকে সেটাও সে বলতে পারে না। ধীরে, ধীরে সে বড় হয়। দিন যায় সে কি করে নতুন, নতুন সম্পর্কগুলো সম্পর্কে জানে। ১ম এ মাকে বা বাবাকে বা অন্য কোনো রিলেটিভস গুলাকে সে মানে চিনে থাকে। আবার যখন সে আরেকটু বড় হয় তখন সে পাড়া-প্রতিবেশী সম্পর্কে ধারণা লাভ করে। যখন আরেকটু বড় হয় তখন সে তার সমবয়সী বন্ধু-বান্ধবীদের সাথে পরিচিত হয়। আবার যখন আরো বড় হয় তখন সে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা সংঘের সাথে সম্পৃক্ত হয়। তো এভাবে সে কি হয় যে বিভিন্ন ধরনের সামাজিক নিয়ম কানুন গুলাই কিন্তু শিখে থাকে। ধরো আজকে আমরা পরিবারে জন্মগ্রহণ করেছি বা ওই পরিবারের যে বেসিক যে রুলস গুলো আছে, রেগুলেশনস গুলো আছে সেগুলা কিন্তু আমরা শিখে থাকি। আস্তে, আস্তে বড় হই ওই পরিবারের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলা কিন্তু আমরা শিখে থাকি। তাই না? তোমরা যে যার পরিবারের যে কিছু ফিক্সড কিছু নিয়ম কানুন আছে সেইগুলা কিন্তু তুমি আত্মস্থ করেছো। তারপরে ধীরে, ধীরে কি হয়েছে যে পাড়া-প্রতিবেশী সম্পর্কে, আত্মীয়স্বজন সম্পর্কে বা ব্লাড রিলেটেড অন্য যারা রয়েছে তাদের সম্পর্কে ধারণা নিয়েছো। এবং সম্পর্কগুলা কি, তাদের সাথে কেমন আচরণ করতে হবে, তাদের সাথে কিভাবে কথা বলতে হবে। এগুলা কি আস্তে, আস্তে তুমি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু শিক্ষা লাভ করেছো বা এখনো করতেছো। এই যে তোমার শিক্ষা লাভ করার যে প্রসেসটা রয়েছে বা প্রক্রিয়াটা রয়েছে, এই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে তোমার সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। দেখো প্রাথমিক অবস্থায় তার মধ্যে একটা শিশু সম্পর্কে বলা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় তার মধ্যে মানবীয় বৈশিষ্ট্যসমূহ সুপ্ত থাকে। মানে কি সে কিন্তু সবকিছুই তার মধ্যে গুণাবলীগুলা রয়েছে কিন্তু সে কিন্তু জানে না যে কোথায় কোনটা ইউজ করতে হবে। এজন্য কি হয় যে বাচ্চাদেরকে যখন যেটা শেখানো হয় সে কিন্তু সেটাই শিখে। এজন্য বলা হয় যে বাচ্চাদের সামনে আমরা সবসময় কি করব যে পজিটিভ অ্যাটিটিউড দেখাবো। যে আমরা পজিটিভ কথাবার্তা বলবো, ভালো জিনিসগুলা শেখাবো, ভালো ব্যাপারগুলো শেখাবো, ভালো করে কথা বলা শেখাবো, শুদ্ধ ভাষা শেখাবো বা শিক্ষণীয় যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমরা শিখাবো। কখনো কি আমরা এরকম চিন্তা করি যে হ্যাঁ, আমার সন্তান বড় হয়ে খুব খারাপ মানুষ হবে। আমার সন্তান বড় হয়ে ঘুষখোর হবে। আমার সন্তান বড় হয়ে সমাজে একজন নিকৃষ্ট মানুষে পরিণত হবে। এটা কিন্তু আমরা কখনোই চাই না। তো সেইজন্য আমরা কি করি যে তারা যেন ভালো ব্যাপারগুলাকে অনুকরণ করে সেই কাজগুলোই আমরা সবসময় করে থাকি বা তাদের সামনে মানে উপস্থাপন করে থাকি। দেখো পরবর্তীতে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন ও খেলার সাথীদের মাধ্যমে কি হয়? শিশুর তো সুপ্ত গুণাবলী বিকশিত হতে থাকে। ধরো আমরা পরিবারে কিন্তু ১ম সকল ধরনের শিক্ষা লাভ করে থাকি। যে আত্মীয়স্বজনের সাথে কিভাবে আচরণ করতে হয় বা ভাই-বোনদের সাথে কিভাবে আচরণ করতে হয় বা অন্যান্য রক্তের সম্পর্কে যে আত্মীয়স্বজন রয়েছে তাদের সাথে কিরকম আচরণ করতে হবে, তারা আমাদের কি হয়, কিরকম ভাবে আমাদের মানে তার সাথে ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা শিখে থাকি পরিবার থেকে। আবার সেটার পাশাপাশি কি হয় যে আমরা সমবয়সীদের সাথে খেলাধুলা করি, পাড়া-প্রতিবেশীদের সাথে মিশে থাকি এবং তাদের কাছ থেকেই কিন্তু কিছু না কিছু শিখে থাকি। তোমরা এই যে যারা ফ্রেন্ডরা আছো, তোমরা সবাই কিন্তু কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখে থাকো। আর সেই শিক্ষাটার মাধ্যমে কি হয় যে তুমি সমাজের নিয়ম কানুন গুলার সাথেই কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছ। শিশু যখন জন্মগ্রহণ করে সে কিন্তু শুধুমাত্র একটা জীব বা শুধুমাত্র সে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে থাকে। কিন্তু সে ধীরে, ধীরে যখন সমাজের নিয়ম কানুনগুলো শিখে তখন তার মধ্যে সামাজিক যে রীতিনীতিগুলো আছে সেইগুলা তার মধ্যে মানে অন্তর্ভুক্ত হয় এবং তখন কিন্তু তাকে বলা যায় যে সে একজন সামাজিক জীব বা সোশ্যাল হিউম্যান বিং বলা যায়। তাই না? বলো এই যে এতক্ষণ কথা বললাম এগুলোর মধ্যে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? বা সামাজিকীকরণের যে বেসিক যে কনসেপ্টটা রয়েছে বা সামাজিকীকরণ কি সেটা সম্পর্কে কি একটা মোটামুটি ধারণা হয়েছে তোমাদের? কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি হ্যাঁ। স্যার। কার কোনো প্রশ্ন আছে? না স্যার। ব্যাপারটা কি ক্লিয়ার যে সামাজিকীকরণ কি বা সামাজিকীকরণ ব্যাপারটা কিরকম? বা সমাজ ব্যবস্থার সাথে আমাদের লাইফের সাথে কতটুকু এটা সম্পৃক্ত বা আমরা সমাজে বসবাস করতে গিয়ে সামাজিকীকরণ প্রসেসের মধ্যেই থাকি। হয়তোবা আমরা জানি না, এটা কোথাও লিখা থাকে না। কিন্তু আমরা অবচেতন মনেই কিন্তু আমরা সেই ব্যাপারগুলো শিখে যাই। তাই না? বলো, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে এখানে?
স্যার। তাহলে না সামনে স্যার এখানে সমস্যা নেই। আচ্ছা, তারপরে যাই যে সামাজিকীকরণ সম্পর্কে কিন্তু বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ বা তোমার হচ্ছে যে নৃবিজ্ঞানীগণ বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা এগুলা দেখবো এখন। প্রথমেই আসি অধ্যাপক কিংসলে ডেভিস এর মতে যে পদ্ধতিতে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলে। দেখো, আমি কিন্তু আগেই একটা বেসিক ধারণা দিয়েছি তোমাদেরকে যে সামাজিকীকরণ কি একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে একজন মানুষ ধীরে ধীরে সামাজিক নিয়ম নীতিগুলো বা রীতিনীতিগুলো আত্মস্থ করে এবং সে ধীরে ধীরে সামাজিক জীবে পরিণত হয়। তো এটাকে তিনি মানে মুখ্য একটা বিষয় হিসেবে বিবেচনা করেছেন যে যে পদ্ধতিতে একটা পদ্ধতি, সোশ্যালাইজেশন হচ্ছে একটা প্রসেস বা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একজন মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে কি বলা হয়, সামাজিকীকরণ বলা হয়। দেন হচ্ছে তোমার আর্নল্ড গ্রিন বলেন সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো শিশু তার নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিত হয় এবং তার অহংবোধ ও ব্যক্তিত্বের বিকাশ ঘটে। একটা জিনিস দেখো, যে আমরা যে দেশে জন্মগ্রহণ করি বা যে অঞ্চলে জন্মগ্রহণ করি সেই অঞ্চলে কিন্তু বিশেষ ধরনের সংস্কৃতি বিরাজ করে, তাই না? আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে কিছু ফিক্সড কিছু নিয়ম কানুন রয়েছে। তার মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে আমাদের মাতৃভাষা, যে ভাষার মাধ্যমে আমরা কি করে থাকি, আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি বা তোমরা আমার সাথে কথা বলতেছো বা রিলেটিভ বা আত্মীয় স্বজন যাই বলি না কেন, সবার সাথে আমরা কিসের মাধ্যমে আমাদের মতামত প্রকাশ করি বা আমাদের অভিব্যক্তিগুলো প্রকাশ করি? ভাষার মাধ্যমে। ভাষা কি সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো তোমার আমরা কি হই এই প্রসেসের মাধ্যমে, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই আমাদের নিজস্ব যে সংস্কৃতি রয়েছে, আমাদের খাদ্যাভ্যাস বলি, আমাদের পোশাক আশাক বলি, আমাদের চালচলন বলি, আমাদের কথাবার্তা বলি, আমাদের সকল বিষয়গুলো কিন্তু সংস্কৃতির অন্তর্ভুক্ত। এই জন্যই কি বলা হয় যে আমরা যা তাই হচ্ছে কি আমাদের সংস্কৃতি। তো তোমার এই সোশ্যালাইজেশন প্রসেসের মাধ্যমে কি হয়, কোনো শিশু তার নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিত হয় এবং তার অহংবোধ ও ব্যক্তিত্বের বিকাশ ঘটে। ধরো আমরা যখনই আমার কালচারের সাথে আমি সম্পৃক্ত হয়ে যাব বা বা আমাদের কালচার সম্পর্কে আমি একটা প্রত্যক্ষ ধারণা রাখবো, তখন কিন্তু আমার মধ্যে সেই কালচারাল যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে আমার পার্সোনালিটি ডেভেলপ করবে। ধরো তুমি যদি আমেরিকাতে জন্মগ্রহণ করতে, তাহলে তোমার চিন্তা ভাবনাটা হচ্ছে আমেরিকানদের মতো করে, কারণ তুমি তাদের কালচারের সাথে সম্পৃক্ত হয়ে যেতে, তাদের চিন্তা ভাবনার সাথে সম্পৃক্ত হয়ে যেতে, তারা যেভাবে কথা বলতো সেভাবে কথা বলতে, তোমার লাইফস্টাইলটা ওরকম হতো। তো ওই লাইফস্টাইলের সাথেই কিন্তু আমাদের পার্সোনালিটি অনেক বেশি মানে ডিপেন্ড করে যে আমাদের পার্সোনালিটি কেমন হবে। তো তিনি সেটা বলেছেন যে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে একজন শিশু তার নিজস্ব সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করে এবং সে ধীরে ধীরে তার পার্সোনালিটিটা ডেভেলপ করে থাকে বা তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে থাকে। তারপরে আসি ম্যাকাইভার বলেন সামাজিকীকরণ দ্বারা সমাজবদ্ধ মানব গোষ্ঠী পরস্পরের দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করে, নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় এবং স্থায়ী সংগঠনের জটিল কাঠামো সৃষ্টিতে সমর্থ হয়। তো সহজভাবে বলি যে সমাজ কি অনেক মানুষের একটা সংঘবদ্ধতা, যে সংঘবদ্ধতার মূল উদ্দেশ্য হচ্ছে একে অন্যকে সহযোগিতা করা বা সহযোগিতা একটা সম্পর্ক গড়ে তোলা, তাই না? দেখো, এই দীর্ঘস্থায়ী একটা সম্পর্কের মাধ্যমে কি হয়, পরস্পরের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। যেমন ধরো তোমরা ধরো এতে একটা শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা আছো, পড়াশোনা করতেছো। এখানে কি শুধুমাত্র কি আমাদেরই দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব রয়েছে বা কর্তব্য রয়েছে? এখানে কিন্তু দায়িত্বের জায়গাটা তোমাদেরও অনেক বেশি। কিরকম বেশি, যে তোমার এখান থেকে যে পড়াশোনা মানে যে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে সেই হোমওয়ার্ক দেওয়া, তারপরে হচ্ছে যে তোমার বাড়ি, তোমার ধরো যে পরীক্ষার ডেট অনুযায়ী পরীক্ষা দেওয়া বা ক্লাস টাইম অনুযায়ী ক্লাস করা বা রুটিন ওয়াইজ ক্লাস করা, এগুলো কি তোমার দায়িত্বের মধ্যে পড়ে। এই যে তোমার সামাজিকীকরণ প্রসেসের মধ্যে থেকে আমরা কি হই, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হই বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাথে মিশে গিয়ে আমরা কি করি, ওই প্রতিষ্ঠানের নিয়ম কানুন গুলা শিখে থাকি এবং সেই নিয়ম কানুন শেখার মধ্যে দিয়ে আমাদের কিছু দায়িত্ব অর্পণ করা হয়, যে দায়িত্বগুলো আমরা যার যার জায়গা থেকে পালন করে থাকি। আমি একজন টিচার হিসেবে তোমাদের ক্লাস নেওয়ার আমার দায়িত্ব, পরীক্ষা নেওয়া আমার দায়িত্ব, কিন্তু ক্লাস করাটা হচ্ছে তোমাদের দায়িত্ব। সময় মতো বেতন ভাতা, বেতন বা অন্যান্য আনুষঙ্গিক যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলো প্রদান করা হচ্ছে তোমাদের দায়িত্ব। তো আমরা কিন্তু এই প্রসেসের মধ্যে থেকেই কি হয়, আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হই এবং তার উপর ভিত্তি করে সংগঠনের মধ্যে কি একটা জটিল কাঠামো বা একটা স্ট্রাকচার তৈরি হয়। বা এই যে ধরো যে আমরা একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষক না থাকে, শিক্ষার্থী না থাকে, তাহলে সেটাকে আমরা কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান বলতে পারবো না।
এই যে শিক্ষক-শিক্ষার্থীর যে একটা জটিল স্ট্রাকচারাল যে একটা রিলেশন, সেটা কিন্তু তৈরি হয় এই প্রক্রিয়ার মাধ্যমে বা এই প্রসেসের মাধ্যমে। কারণ কি? সামাজিক প্রতিষ্ঠানগুলা গঠন করাই হয়েছে সমাজে বা সমাজস্থ মানুষের উন্নয়নের জন্য বা সমাজস্থ মানুষের বিভিন্ন দিক থেকে সাহায্য সহযোগিতা করার জন্য বা নতুন কোনো কিছু শেখানোর জন্য। তারপরে আসি অকবার্ন ও নিমকভ তাদের হ্যান্ডবুক অফ সোশ্যাল সাইকোলজি গ্রন্থে উল্লেখ করেছেন, সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি তার নিজস্ব গোষ্ঠীর আদর্শ ও মূল্যবোধের সাথে সামঞ্জস্য রক্ষা করে থাকে। একটা জিনিস দেখো যে আমরা মুসলমান হিসেবে আমাদের ধর্মীয় কিছু রীতিনীতি রয়েছে বা আমরা বাঙালি হিসেবে আমাদের কিছু কিন্তু নিজস্ব আদর্শ রয়েছে বা মূল্যবোধের জায়গা রয়েছে। যেটা হয়তোবা আমরা ইউরোপের কান্ট্রি গুলোতে বা তোমার এই মিডল ইস্টে বলো বা পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বলো, সেগুলোর সাথে কিন্তু আমাদের হয়তোবা আদর্শগত বা মূল্যবোধের জায়গা থেকে একটু ফারাক দেখা যায়। ওদের কাছে যেটা ভালো কাজ মনে হয় আমাদের কাছে সেটা ভালো কাজ নাও মনে হতে পারে। ওদের কাছে যেটা অন্যায় মনে হয় সেটা আমাদের কাছে অন্যায় না মনে হতে পারে। তো তোমার এই সোশ্যালাইজেশন প্রসেস এর মাধ্যমে যেহেতু আমরা আমাদের কালচারের সাথে সম্পৃক্ত হই, সেই কালচারের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের আদর্শের জায়গাটা ঠিক হয় এবং আমরা আমাদের মূল্যবোধের সাথে মানে মূল্যবোধের ব্যাপারে আমরা ধারণা লাভ করে থাকি। আর এই যে ২ টা ব্যাপার আদর্শ এবং মূল্যবোধের যে সামঞ্জস্য রক্ষা করার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই ঘটে থাকে। আচ্ছা, এখন বলো এই যে ৪ জন সমাজবিজ্ঞানীর বা নৃবিজ্ঞানীদের সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করলাম। এর মধ্যে তোমাদের কারো কোনো মানে বোঝার সমস্যা আছে বা কারো কোনো প্রশ্ন আছে? কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, আচ্ছা তাহলে আমরা পরের অংশে যাই। দেখো সামাজিকীকরণের সামাজিক ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। এখানে দেখো সামাজিক দিক থেকে বিচার করলে সামাজিকীকরণ বলতে বোঝায় সমাজ জীবনের অভিজ্ঞতা সমূহকে, তাই না? আমরা বিভিন্ন বিষয়ের সাথে যত বেশি সম্পৃক্ত হই সে ব্যাপারে কিন্তু আমাদের অভিজ্ঞতা বাড়ে, তাই না? যে আমি প্রথম দিকে বলেছি এরকম একটা ব্যাপার যে আমরা যদি একটা নতুন জায়গায় যাই সেখানে আমরা যত বেশি ঘোরাঘুরি করব, যত বেশি আমাদের মানে চলাচল হবে সেই জায়গা সম্পর্কে কিন্তু সেই রোড সম্পর্কে সেই বাড়িগুলো সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা হবে, তাই না? হঠাৎ করে নতুন কোন একটা জায়গায় গিয়ে কিন্তু একবারই সবকিছু শেখা যায় না। তো তোমার সামাজিকীকরণ ব্যাপারটা কিন্তু এরকম যে এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয় সমাজ জীবনের অভিজ্ঞতা সমূহকে আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগিয়ে থাকি। আমরা পরিবার থেকে যে ব্যাপারগুলো শিখে থাকি সেই ব্যাপারগুলো চেষ্টা করি যে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে যখন সম্পৃক্ত হই সেই সময় সেই প্রতিষ্ঠানে সেই অভিজ্ঞতাগুলোকে আমরা শেয়ার করার চেষ্টা করি বা সেই অভিজ্ঞতার আলোকে আমরা আচরণ করার চেষ্টা করে থাকি, তাই না? এই যে ধরো এসব অভিজ্ঞতার দ্বারা নবজাতক সমাজের জীবনধারা ও সংস্কৃতিকে সম্যকভাবে অধিগত করতে পারে। তারপর হচ্ছে তোমার জনসন তার সোশিওলজি গ্রন্থে উল্লেখ করেন সোশ্যালাইজেশন ইজ দ্য লার্নিং দ্যাট এনাবলস দ্য লার্নার টু পারফর্ম সোশ্যাল রুলস। দেখো ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করলে দেখা যায় সামাজিকীকরণ একটা বিশেষ প্রণালী। এই প্রণালী দ্বারা ব্যক্তি তার গোষ্ঠীর প্রচলিত ধারা অনুসারে আচরণের ব্যাপারে স্বাভাবিক প্রবণতা অর্জন করে থাকে। কিরকম মানে কথাগুলো হয়তো বা তোমাদের কাছে জটিল মনে হচ্ছে কিন্তু সহজ সরল ভাষায় যদি আমরা বলি যে দেখো আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকে, কিন্তু এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু ১ দিন ২ দিনের গঠন হয় না। আমরা ছোটবেলা থেকে যে বিষয়গুলা দেখে আসতেছি, আমরা যে পরিবেশে বড় হই, সেই পরিবেশের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই দৃষ্টিভঙ্গির জায়গাটা তৈরি হয়ে থাকে। তো এই যে দৃষ্টিভঙ্গির জায়গাটা তৈরিই করে থাকে হচ্ছে এই সামাজিকীকরণ প্রক্রিয়া। ধরো তোমার বড় হওয়ার প্রাক্কালে এ প্রণালীটি নবজাতক গোষ্ঠীগত নিয়ম নীতি, আচার-আচরণ, মূল্যবোধ প্রভৃতি আয়ত্ত করে। এভাবে নবজাতক পরিপূর্ণ অর্থে ব্যক্তিতে পরিণত হয়। যেমন ধরো একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে তার নিজের সম্পর্কে কোনো ধরনের কোনো ধারণা থাকে না বা তার মানে সামনে যারা আছে তার বাবা-মা, আত্মীয়-স্বজন সম্পর্কে সে কারো সম্পর্কে কিছু জানে না। দেখো পরিবার কিন্তু তাকে আস্তে, আস্তে শেখায়। কোনটা তার শরীরের বডির কোন অংশটাকে কি বলে, কোনটা হাত, কোনটা পা, কোনটা নাক, কোনটা চোখ এগুলো শিখায় থাকে। তারপরে শিখায় কি যে তার মানে কাকে কি ডাকতে হবে, কাকে কি সম্বোধন করতে হবে। কে বাবা, কে মা বা কে ভাই, কে বোন এভাবে তাকে আস্তে, আস্তে শেখানো হয়। তারপরে কাজিনদেরকে চেনানো হয় বা দাদা-দাদি বা যারাই থাকুক। একেকজনের পরিবারে একেক রকম মানুষ থাকে। এটা ইন জেনারেল একই রকম হবে এরকম।
তো তোমার সে কিন্তু এই যে বিষয়গুলো আস্তে, আস্তে শেখে এবং শেখার সাথে, সাথে সে কি করে কিছু দায়িত্ব পালন করে থাকে। কিরকম দায়িত্ব? আবার সে আচার-আচরণ শিখে থাকে। যে তার আ মুরুব্বিদের সাথে বা বয়োজ্যেষ্ঠদের সাথে কিরকম আচরণ করতে হবে, সমবয়সীদের সাথে কিরকম আচরণ করতে হবে, ছোটদের সাথে কিরকম আচরণ করতে হবে, কাকে নাম ধরে ডাকা যাবে, কাকে অন্য কোনোভাবে সম্বোধন করতে হবে, কাকে আপনি বলতে হবে, কাকে তুমি বলতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু সে ধীরে, 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 ধীরে শিখে থাকে। আমাদের ব্যাপারে আমরা কিন্তু এভাবেই বড় হয়েছি। এখনো আমরা শিখতেছি। এবং মৃত্যু অবধি কিন্তু আমরা সেই শিক্ষাটার মধ্যেই থাকবো। শিখেই যাবো ব্যাপারটা এরকম। এই শেখাটা কিন্তু শেষ হবে না কোনদিন। হয়তোবা খাতা কলমে সবকিছু শেখা হয় না। কিন্তু আমরা চলতে গিয়ে কিন্তু চলতে ফিরতে অনেক কিছু শিখি। ধরো যে ব্যক্তি কোনদিন ট্রেনে উঠে নাই, সে কিন্তু হয়তোবা জানে না যে ট্রেনে মানে প্রসেসটা কি? যে কিভাবে টিকেট কাটবো বা ট্রেন কিভাবে মানে জার্নি করার যে সিস্টেমটা আছে সে সম্পর্কে কিন্তু হয়তোবা তার ধারণা নাও থাকতে পারে। বা যে ব্যক্তি প্লেনে উঠে নাই কখনো সে কিন্তু জানে না এটা সম্পর্কে। কিন্তু সে যদি একবার উঠে যায় তখন কিন্তু সেটা সম্পর্কে একটা ভালো সম্যক একটা ধারণা হয়। আর সেই সম্যক ধারণা থেকেই কিন্তু সে কি করে পরবর্তীতে সে নিজের ক্ষেত্রে সেটাকে কাজে লাগায় সেই অভিজ্ঞতাটাকে বা অন্যদের ক্ষেত্রে কিন্তু সে কি করে অনেক ধরনের ব্যাপারে সে ধারণা দিয়ে থাকে যে হ্যাঁ এই কাজটা এইভাবে করবে সহজ হবে। বিমানে ওঠার জন্য এই কাজটা করতে হবে বা বিমানের টিকিট এভাবে কাটতে হয়। সো এই যে একটা ব্যাপার এগুলো হচ্ছে কি আমাদের অভিজ্ঞতা। তো আমরা যত মানে দিন যাবে বা আমাদের যত বয়স হবে তখন কি হয় আমাদের এই অভিজ্ঞতাগুলো বাড়তে থাকে। আর বাড়তে, বাড়তে একটা সময় গিয়ে কি হয় পরিপূর্ণ ব্যক্তিতে আমরা পরিণত হয়ে থাকি। এই হচ্ছে বড় এবং ছোটদের মধ্যে পার্থক্য। কারণ ছোটদের অভিজ্ঞতা কম থাকে কারণ তাদের সম্পৃক্ত হওয়ার সুযোগটা থাকে কম। আবার বড়দের ক্ষেত্রে কি হয় যে তোমার সম্পৃক্ত হওয়ার সুযোগটা থাকে বেশি। তার মানে এটা না যে একদম বয়স কম হলে যে তুমি কিছুই জানবা না আর যারা সিনিয়র তারা সবকিছুই জানবে ব্যাপারটা এরকম না। যে যত বেশি যে ব্যাপারটার সাথে সম্পৃক্ত হয়েছে সে তত বেশি ধারণা রাখে। তারপরে আসি সামাজিকীকরণের মাধ্যম বা বাহন। আমরা এতক্ষণ জেনেছি যে সামাজিকীকরণ বলতে আমরা কি বুঝি বা সামাজিকীকরণের ব্যক্তিগত যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। এখন আমরা দেখব সামাজিকীকরণের মাধ্যম বা বাহন। কেউ একজন বলো তো সামাজিকীকরণের একটা বাহন সম্পর্কে বলো তো? শুনতে পাচ্ছ? জি স্যার। লাবণী বলো তো সামাজিকীকরণের একটা বাহন বলো। স্যার লাবণী নেই তো। লাবণী নেই? আমি দেখি নাই পার্টিসিপেন্ট কে কে আছে। ও কি নেটের সমস্যা কিনা? আচ্ছা পলি বলো। জি স্যার। সামাজিকীকরণের মাধ্যম বা বাহন একটা মাধ্যম বলতে পারবে? জি, পরিবার তারপর সমাজ। আচ্ছা, প্রথমে আসি আমরা কি পরিবার। জি তো স্যার। পরিবার হচ্ছে সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বাহন বা মাধ্যম। কারণ এই আমরা পরিবারেই যেহেতু জন্ম লাভ করে থাকি তার মানে হচ্ছে আমাদের বেসিক যত ধরনের শিক্ষা রয়েছে সেগুলো সবগুলোই প্রদান করে থাকে আমাদের পরিবার। পরিবার থেকে আমরা আমাদের পরবর্তী জীবনে সকল ধরনের শিক্ষা লাভ করে থাকি যে বেসিক যে ব্যাপারগুলো রয়েছে। আবার দেখো আমরা কিন্তু আমাদের বয়স যতই হোক না কি জন্য আমরা কোনো না কোনো পরিবারেই কিন্তু বসবাস করে থাকি। পরিবারের বাইরে কিন্তু আমরা থাকি না। কখনো দেখেন আমি যখন ছোট ছিলাম তখন এখনো আমার বাবা-মায়ের সাথে থাকি বা ভাইদের সাথে থাকি। তো তার মানে আবার তোমাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম। এখন বাবা-মায়ের সাথে বা ভাই-বোনদের সাথে আছো। তোমাদের যখন বিয়ে হয়ে যাবে তখন তোমার নিজের পরিবার তৈরি হবে। তখন হয়তোবা এই হাসব্যান্ডের পরিবারের সাথে থাকবে। তো এই একটা ব্যাপার যে আমরা কিন্তু পরিবারের বাইরে কখনো যাই না। তো তার মানে কি একদম জন্ম থেকে মৃত্যু অবধি কিন্তু আমরা এই পরিবারের মধ্যেই থাকি এবং পরিবার থেকেই কিন্তু সকল ধরনের শিক্ষা লাভ করে থাকি। বা আমাদের প্রবলেমস গুলা শেয়ার করে থাকি বা এই প্রবলেম গুলা কিভাবে সলভ করা যাবে সেগুলার কিন্তু ওয়েটা আমরা খুঁজে বের করে থাকি। দেখো যেহেতু সামাজিক উপাদানের মধ্যে পরিবারই প্রধান সেহেতু পরিবারে মানুষ শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবারকে কেন্দ্র করে তার জীবন অতিবাহিত হয়। এটা জিনিস দেখো যে শিশু সামাজিকীকরণের প্রথম পর্যায়ে পরিবার হচ্ছে একটি মৌলিক সামাজিক প্রতিষ্ঠান যা মানুষের ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। দেখো পরিবারের ব্যক্তির অনানুষ্ঠানিক শিক্ষাঙ্গন। এখানে কিন্তু আনুষ্ঠানিক ব্যাপারগুলোর থেকে কিন্তু মানে ইনফরমাল ব্যাপারগুলো শেখানো হয়। যেমন ধরো শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম যে ফরমাল সব ব্যাপারগুলো শেখানো হয় বা তোমরা একটা নির্দিষ্ট সময় পড়ার পরে তোমরা একটা সার্টিফিকেট লাভ করে থাকো। কিন্তু পরিবার থেকে কি এরকম সার্টিফিকেট দেয় যে যাও আজকে থেকে তুমি তোমার
বডির সব অংশ চিনো। আজকে থেকে তুমি তোমার সব রিলেটিভস কে চিনো। এরকম কোনো সার্টিফিকেট দেয়? দেয় না। তো এইজন্য বলা হয় যে তোমার এটা একটা অনানুষ্ঠানিক একটা শিক্ষাঙ্গন। যেখানে সবকিছু শেখানো হয়। একদম কথাবার্তা থেকে শুরু করে নিজের সম্পর্কে, আত্মীয়স্বজন সম্পর্কে বা তোমার অন্যান্য বিষয়গুলো সম্পর্কে যেটা তোমার পরবর্তী জীবনে কাজে লাগবে বা ওই সময়ের জীবনে তোমার কাজে লাগবে সেই ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু পরিবার ধারণা দিয়ে থাকে। দেখো পরিবারের স্নেহ, ভালোবাসা, তারপরে হচ্ছে তোমার প্রথা, আচার, ব্যবহার বা শিক্ষা, নিয়ম শাসনের মধ্য দিয়ে একটি শিশুর জীবন পরিপূর্ণভাবে রূপায়িত হয়। দেখো ভালোবাসার ব্যাপারটা কিরকম, দুঃখের ব্যাপারটা কিরকম, কষ্টের ব্যাপারটা কিরকম, তারপরে হচ্ছে তোমার এই যে তোমার ছোটদেরকে স্নেহ ভালোবাসা দেয়া বা বড়দেরকে সম্মান করা বা বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে বা রিলেটিভসদেরকে কিভাবে সম্বোধন করতে হবে সব বিষয়গুলো কিন্তু পরিবারই শিখিয়ে থাকে। দেখো তাই বলা যায় পরিবার শিশু প্রাথমিক বিদ্যালয়। কারণ এখান থেকে সে তার বেসিক সব নিয়ম কানুন গুলো শিখে থাকে। আর এটার উপর ভিত্তি করে কিন্তু সে তার পরবর্তী জীবনে তার আচার আচরণ গুলো সেরকম ভাবে মানে প্রতিফলিত হয়। এই জন্য কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যে তোমার পরিবারের শিক্ষাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ পরিবারের শিক্ষা যত ভালো হবে সে কিন্তু তত ভালোভাবে আচরণ করবে সবার সাথে, সে তত ভালো করে কথা বলবে, সে তার মন মানসিকতা তত ভালো করে মানে গঠিত হবে। দেখো তোমার ব্যক্তির প্রতি ব্যক্তি, সমাজের প্রতি ব্যক্তি বা প্রতিবেশীর প্রতি ব্যক্তির আচার ব্যবহার কি হবে, তার শিক্ষা জীবন, তার সামাজিক জীবন কিভাবে গড়ে উঠবে, এসব কিছুর জ্ঞান সে প্রাথমিকভাবে কি করে পরিবার থেকে আয়ত্ত করে। বিশ্বাস, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ও মনোভাব কি হবে তাও পরিবার থেকে অর্জন করে। সর্বোপরি একজন মানুষের সার্বিক ব্যক্তিত্ব এবং চারিত্রিক যে গুণাবলী রয়েছে তা পরিবেশে বিকশিত হয়ে থাকে। এই জন্য বলা হয় পরিবার হচ্ছে কি সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বাহন। তারপর হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠান। এই যে দেখো যে আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট বয়সের পর থেকে কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে যাই। ধরো ৪ বছর, ৪.৫ বছর বা ৫ বছর। ৫ বছরে গিয়ে কিন্তু আমরা আমাদের বা আমরাও ভর্তি হয়েছি ৫ বছরে প্রাইমারি স্কুলে। আবার এখনের বাচ্চারা তো আরো আগে ভর্তি হয়ে যায়। ৪ বছরেই ভর্তি হয়ে যায়। একদম প্লে গ্রুপ থেকে পড়াশোনা শুরু করে। তো তার মানে কি যে সে তার কিন্তু পরিবারের ঠিক পরবর্তী ধাপটাই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। যেখান থেকে সে তার মানে আনুষ্ঠানিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলা সে শিক্ষা লাভ করে থাকে। দেখো শিক্ষা আবার কি যে মৌলিক একটা অধিকার। মানুষের মৌলিক অধিকার কয়টা জানো? বলতে পারবে কেউ? মৌলিক অধিকার কয়টা? হ্যাঁ ৫টা মৌলিক অধিকার, তার মধ্যে শিক্ষা একটা, তাই না? দেখো একমাত্র শিক্ষার মাধ্যমে মানুষ তার জীবনকে সুন্দর ও মার্জিত করতে পারে। তার মধ্যে থেকে কুসংস্কার দূর হয়, সে তার আহ সমাজের জন্য, পরিবারের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা পায় এবং সমাজে তার নিজের অবস্থান গড়ে তোলার জন্য একটা প্রাতিষ্ঠানিক ভাবে সে যে শিক্ষা লাভ করে থাকে সেটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান। দেখো শিশু আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বা কিছু বলতে চাচ্ছো? জি স্যার, বলো। সময় তো শেষ। এরপর ফার্স্ট পেপারে অধ্যায় নিয়ে একটু আলোচনা করবেন। তোমাদের কি ক্লাস আছে আরো? না স্যার, এখন আচ্ছা ঠিক নেই। আছে, আমি এটা শেষ করে দিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানে এটা আমি জাস্ট ১ মিনিট, ঠিক আছে ১ মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। স্যার বাকিগুলা আমরা এরপর নেক্সট ক্লাসে করবো, পড়বো। প্লাস হচ্ছে তোমরা একটু সপ্তম অধ্যায়টা ভালো করে পড়বে বাসায়, হ্যাঁ? দেখো এই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারাই কিন্তু কি হয় তার মেধা এবং মননের বিকাশ ঘটে থাকে। আবার ব্যক্তি শুধু পুঁথিগতভাবেই জ্ঞান অর্জন করে না, বরং শিক্ষা প্রতিষ্ঠানে বহুমুখী কর্মকাণ্ডের দ্বারাই কিন্তু কি হয় সাংস্কৃতিক এবং চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠানে সে অংশগ্রহণ করে সে একজন পরিপূর্ণ সামাজিক ব্যক্তিত্ব রূপে গড়ে ওঠে। ধরো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের ক্লাব থাকে, বিভিন্ন ধরনের সংগঠন থাকে, সেগুলোর সাথে কিন্তু আমরা সম্পৃক্ত হই বা তোমাদেরকে সম্পৃক্ত হওয়ার কথা বলি। তার কারণ হচ্ছে এটা যে শুধুমাত্র শিক্ষা লাভ করেই যে তোমার নিজের জীবনকে একদম মানে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারবে তা না। শিক্ষার পাশাপাশি বাকি অনেক কিছু রয়েছে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা লাভ করে থাকি বা ওগুলোর সাথে সম্পৃক্ত হয়ে থাকি, যার মাধ্যমে আমরা একদম পরিপূর্ণ ব্যক্তিত্ব গঠন করতে পারি। আচ্ছা ঠিক আছে, আজকে আর আমরা সামনের দিকে না যাই, বাকিগুলো তোমরা একটু বাসায় পড়বে আর নেক্সট ক্লাসে আমি ভালো করে বুঝিয়ে দিব।
তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে?